সচিবালয়ে লাগাতার অবস্থানের আল্টিমেটাম। ধর্ষণকাণ্ডে তোলপাড় ভারত, ক্রিকেটারদের প্রতিবাদ। যুক্তরাজ্যে শেখ হাসিনার আশ্রয়ের বিষয়ে যা বললেন রূপা হক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরানোর প্রতিক্রিয়ায় যা বললেন এম শাখাওয়াত। ইয়েমেনে সামরিক চেকপোস্টে আল কায়েদার হামলা, নিহত ১৬। সাগররুনি হত্যার পেছনে শেখ হাসিনাকে দায়ী করে যা বললেন বিএনপি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দপ্তর পুনর্বণ্টন। শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। শনিবারের মধ্যে ক্যাডার ও নন ক্যাডার বঞ্চিত সব কর্মকর্তা-কর্মচারীর পদোন্নতি না দিলে সচিবালয়ে লাগাতার অবস্থান কর্মসূচির আল্টিমেটাম দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একান্ত সচিব আব্দুস সাত্তার। শুক্রবার বিকালে অফিসার্স ক্লাবের হল রুমে একমত বিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আল্টিমেটাম দেন। এ সময় আব্দুস সাত্তার বলেন, শনিবারের মধ্যে ক্যাডার ও নন ক্যাডার বঞ্চিত সব কর্মকর্তা-কর্মচারীর পদোন্নতি দিতে হবে। উপদেষ্টা হিসাবে আলী ইমাম মজুমদারকে আমরা মানি না। তাকে অপসারণ করতে হবে। মন্ত্রিপরিষদ সচিবসহ আওয়ামী লীগ আমলের কোনো কর্মকর্তা অফিস করতে পারবেন না। এছাড়া বিভাগীয় কমিশনার, ডিসি ও এসপিদের বরখাস্ত করতে হবে। তিনি বলেন, এসব দাবি না মানা হলে বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা রোববার থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে। কোনো সচিব যাতে সচিবালয়ে ঢুকতে না পারেন সেজন্য পাহারা বসানো হবে। এ সময় বিসিএস প্রশাসন ক্যাডারের ৮২-৮৪, ৮৫-৮৬, নবম, দশমসহ বিভিন্ন ব্যাচের বঞ্চিত কর্মকর্তা এবং নন ক্যাডার কর্মচারীরা উপস্থিত ছিলেন। কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে গত শুক্রবার এক নারী চিকিৎসককে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, যার প্রতিবাদে এখন উত্তাল গোটা ভারত। বিক্ষোভ চলছে কলকাতায়। ভারতের অন্যান্য শহরেও এই বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতিবাদ হচ্ছে। যেই প্রতিবাদে যোগ দিয়েছেন ভারতের ক্রিকেটাররাও। কলকাতার দাদা খ্যাত সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি এ ঘটনার কঠোর সমালোচনা করেছেন। আরজি করের ঘটনাটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক ও নিন্দনীয় ঘটনা বলে অভিহিত করেছেন তিনি। সেই সঙ্গে এই ধরনের অপরাধের কোনো অজুহাত নেই বলে প্রশাসনকে অবিলম্বে কঠোর ব্যবস্থা নিতে বলেছেন তিনি। এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, গত কয়েক বছরে কিছুই পরিবর্তন হয়নি। যা ঘটেছে তা শোনার পর থেকে আমি আক্ষরিক অর্থেই বিধ্বস্ত হয়ে পড়েছি। নারীর ন্যায়বিচার নিশ্চিত হোক। এর আগে ঘটে যাওয়া বেশ কয়েকটি ধর্ষণের খবরের ছবি পাশাপাশি বসিয়ে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ভারতের তারকা পেসার মোহাম্মদ সিরাজ। তিনি লিখেছেন, এবার কি অজুহাত দিবেন? এখানেও কি সেই মেয়েটার দোষ? কারণ পুরুষ তো পুরুষই থাকবে, তাই না? এর আগে প্রতিবাদে সরব হয়েছিলেন বুমরাহ। বৃহস্পতিবার তিনি ইনস্টাগ্রামের স্টোরিতে অভিনেত্রী আলিয়া ভাটের একটি পোস্ট শেয়ার করেন, যেখানে তিনি বলেন, নারীর পথ বদলে দেওয়া নয়, জোর দিতে হবে পরিবেশ বদলে। ছাত্র জনতার ২৩ দিনের দেশ কাঁপানো আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দেন শেখ হাসিনা। এরপর গণভবন থেকেই হেলিকপ্টারে দেশ ছাড়েন। সে সময় তার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা। বর্তমানে তিনি ভারতে রয়েছেন। শেখ হাসিনার যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় গ্রহণের সম্ভাবনা নিয়ে গুঞ্জনের মধ্যে দেশটির ব্রিটিশ বাংলাদেশি সংসদ সদস্য রূপা হক বলেছেন, তার সরকারের এমন কোনো সিদ্ধান্ত নেওয়া সমীচীন হবে না। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য স্ট্যান্ডার্ডে এক নিবন্ধে তিনি তার মত তুলে ধরেন। লেবার পার্টির সংসদ সদস্য রূপা হকের লেখাটি বৃহস্পতিবার দ্য স্ট্যান্ডার্ড প্রকাশ করেছে। তিনি লিখেছেন, বাংলাদেশ কতটা বিশৃঙ্খল ছিল তা নিয়ে গেয়েছিলেন জর্জ হ্যারিসন। গত সপ্তাহে তিনি আবার সঠিক প্রমাণিত হলেন। সাদ্দাম হোসেনের ক্ষমতাচ্যুতির মতো ঘটনার প্রতিফলন দেখা গেল। জাতির পিতার ভাস্কর্য গুঁড়িয়ে দেওয়া হল, কুশপুতুল পোড়ানো হল, যা ঢাকা থেকে টাওয়ার হ্যামলেট, যুক্তরাজ্যের একটি পৌরসভা পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনকে তিয়ানানমেন স্কয়ারের সঙ্গে তুলনা করে রূপা হক লিখেছেন, স্বৈরাচারী কন্যা শেখ হাসিনা দেশটির আয়ুষ্কালের বড় অংশই শাসন করেছেন, সর্বত্র তার বাবার ভাস্কর্য ও চিত্রকর্ম স্থাপন নিশ্চিত করে। রূপা হক লিখেছেন, অধিকাংশ মানুষ মনে করে শেখ হাসিনা শুধু শাড়ি পরা একজন সপ্ততিপর বিদ্যাই নন, বর্বর শাসকও। সারা দেশে জ্বালাপোড়াওয়ের মধ্যে তিনি ভারতে নির্বাসিত হন। ৫ অগাস্ট গণআন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারত চলে যান শেখ হাসিনা, সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। সেই থেকে তারা ভারতেই আছেন। ভারত থেকে শেখ হাসিনা যুক্তরাজ্যে যেতে পারেন,
এমন খবর দিতে থাকে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। শেখ হাসিনা যুক্তরাজ্যে আশ্রয় চেয়েছেন বলেও খবর আসে। তবে এ নিয়ে প্রকাশ্যে কেউ কোনো তথ্য দেয়নি। রূপা হক লিখেছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি, তার ব্যাপক অজনপ্রিয় শাসনামল ও অভিবাসন সংক্রান্ত রাজনৈতিক স্পর্শকাতরতার নিরিখে যুক্তরাজ্য সরকারের এমন একজনকে আশ্রয় দেওয়া সমীচীন হবে না, যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের দাবি রয়েছে। অনেক বাংলাদেশী মনে করে তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা উচিত। শেষে রূপা হক লিখেছেন, আমার বাংলাদেশি ভাইবোনদের মধ্যে স্বস্তি ফিরেছে। সরকার নিয়ে কণ্ঠ তুললেই নিপীড়নের শিকার হওয়ার ভয়ের সংস্কৃতি আর নেই। তবে ঝুঁকি থেকেই যাচ্ছে, আশা করি সেখানে গণতন্ত্র ফিরবে। তবে পতিত শিবির বলছে তারা স্থিতিশীলতা এনে দিয়েছিল। অন্তর্বর্তী সরকারে পুরাতন উপদেষ্টাদের মধ্য থেকে ৮ জনের দপ্তর পুনর্বণ্টন করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেনকে দেওয়া হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া নিয়ে এম সাখাওয়াত হোসেন বলেন, এতে মন খারাপের কিছু নেই। আলহামদুলিল্লাহ, আমার যতটুকু করার সাধ্য ছিল করে আসছি। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা করা প্রসঙ্গে এম সাখাওয়াত হোসেন বলেন, এখন যেখানে দিয়েছে সেখানে কাজ করতে পারলে করব, আর অপারগ হলে চলে যাব। স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর গত ১২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এম সাখাওয়াত হোসেন। ওই দিন আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়া আওয়ামী লীগকে গণ্ডগোল না পাকিয়ে নতুন মুখ নিয়ে দল গোছানোর পরামর্শ দেন তিনি। দেশের জন্য আওয়ামী লীগের অবদানের কথা তুলে ধরে সাখাওয়াত হোসেন বলেন, এটা অনেক বড় পার্টি। আই হ্যাভ লট অব রেসপেক্ট ফর আওয়ামী লীগ। একসময় বাঙালিদের ভরসার জায়গা ছিল এই পার্টি। ৫২-৬৯-এর গণান্দোলন ও স্বাধীনতা আন্দোলনের অবদান ব্যক্তিগত কোনো কারণে নষ্ট করবেন না। এটা জাতীয় সম্পদ। আপনারা আসুন। আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগকে বলব এমন কিছু করবেন না যাতে জীবন বিপন্ন হয়। আপনারা রাজনৈতিক দল হিসেবে দলকে গুছিয়ে নিন। নির্বাচন হলে অংশ নিন। জনগণ ভোট দিলে ভোটে যাবেন। তবে প্রতিবিপ্লবের স্বপ্ন দেখলে হাজার হাজার মানুষের রক্ত ঝরবে। সেই সঙ্গে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরার পরামর্শ দিয়ে সাখাওয়াত হোসেন আরও বলেছিলেন, আপনি ভালো থাকেন, আবার আসেন। আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি। কিন্তু গণ্ডগোল পাকানোর মানে হয় না, এতে লাভ হবে না। বরং লোকজন আরও ক্ষেপে উঠবে। ওই দিন তার এই বক্তব্যের প্রতিবাদ জানান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এক বিক্ষোভ সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, উপদেষ্টাদের কেউ কেউ খুনিদের পুনর্বাসন করার বক্তব্য দিচ্ছেন। আমি মনে করিয়ে দিতে চাই, ছাত্রজনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন। প্রসঙ্গত, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারে যোগ দিতে আরও ৪ জন উপদেষ্টা শুক্রবার ১৬ আগস্ট শপথ নিয়েছেন। নতুন উপদেষ্টারা হলেন অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক বিদ্যুৎ সচিব মুহাম্মদ ফাউজুল কবির খান ও লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সূত্র, ভয়েস অব আমেরিকা। ইয়েমেনের আবিয়ান প্রদেশের মুদিয়াহ জেলার এক মিলিটারি চেকপোস্টে আত্মঘাতী হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী আল কায়েদা। এতে নিহত হয়েছে সরকারপন্থী ১৬ ইয়েমেনি সেনা। আল কায়েদার আরব উপদ্বীপ শাখা আল কায়েদা ইন অ্যারাবিয়ান পেনিনসুলা, একিউএপি, এই হামলার দায় স্বীকার করে নিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আল জাজিরা শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের এসটিসি মুখপাত্র মোহামেদ আল নকিব জানিয়েছেন, হামলাকারী একটি গাড়ি চালিয়ে চেকপোস্টের সামনে আসামাত্র সেটি বিস্ফোরিত হয়। আর আল কায়েদা বলছে, হামলায় ব্যবহার করা গাড়িটিতে শক্তিশালী বোমা সংযুক্ত ছিল। এর আগে গত মার্চেও সেনাবাহিনীর চেকপোস্ট লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছিল একিউএপি। এতে নিহত হয়েছিল ২ সেনা সদস্য। আল কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা, একিউএপি, হল ইয়েমেন ভিত্তিক একটি চরমপন্থী গোষ্ঠী যা ২০০৯ সালের জানুয়ারিতে আত্মপ্রকাশ করে। একিউএপির উল্লেখযোগ্য লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে আরব উপদ্বীপ এবং বৃহত্তর মধ্যপ্রাচ্যে খিলাফত প্রতিষ্ঠা এবং শরিয়া আইন বাস্তবায়ন। এরা আরব উপদ্বীপের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা স্বার্থকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। এই গোষ্ঠীটি অনেক সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় স্বীকার করেছে, যার মধ্যে ২০১৫ সালের জানুয়ারিতে প্যারিসে ব্যঙ্গাত্মক সংবাদপত্র শার্লি হেবদোর অফিসে হামলা।
ওই হামলায় ১২ জনকে হত্যা করে তারা। বিএনপির কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক ও রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম বলেছেন, দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি বিএনপিসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা জীবন দিয়ে জালিম সরকারকে উৎখাত করেছে। সব খুনিদের বিচারের আওতায় আনা হোক। শুক্রবার বিকালে বেলকুচি উপজেলা সদরের আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভা ও সমাবেশে তিনি এসব কথা বলেন। খুনি হাসিনা সরকারের শাসনামলে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার তদন্ত রিপোর্ট প্রকাশের সময় ১১৮ বার পেছানো হয়েছে। গত ১৫ বছরে সাগর রুনি হত্যার কোনো বিচার হয়নি। শাপলা চত্বরে হেফাজতে ইসলামসহ দেশের সব আলেম ওলামা ও সেনাবাহিনীর সদস্য হত্যার বিচার করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে আমিরুল ইসলাম বলেন, সারা দেশের সঙ্গে সঙ্গে বেলকুচিতে গণতন্ত্রের বাতাস বইছে, শান্তি ও সমৃদ্ধির বাতাস বইছে। আমাদের নেতারা অত্যন্ত ক্ষমাশীল ও শান্তিপ্রিয়, এর মানে দুর্বলতা নয়। শেখ হাসিনার ফাঁসিসহ সব খুনি, মাদক বিক্রেতা, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের বিচার করতে হবে। তিনি আরও জানান, দেশনায়ক তারেক রহমানের ঘোষণা, আমার দলের কোনো নেতাকর্মী চাঁদাবাজি করলে, তার প্রমাণ দিতে পারলে তাকে সাংগঠনিকভাবে বহিষ্কার করা হবে। কিন্তু খুনিরা ঘুরে বেড়াবে আর প্রশাসন তাদের গ্রেফতার না করলে আমার দলের নেতাকর্মীরা বসে থাকবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন। সভায় এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম। এ সময় জেলা বিএনপির সহ তাৎ বিষয়ক সম্পাদক হাজী আকছেদ আলী, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিন, পৌর বিএনপির আহ্বায়ক হাজী আলতাফ হোসেন, এনায়েতপুর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক রওশন আলী মন্টু সরকার ও সদস্য সচিব মুঞ্জুর রহমান মঞ্জু সিকদার সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে বেলকুচি উপজেলা ও পৌর বিএনপি এবং এনায়েতপুর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে র্যালি নিয়ে সমাবেশে যোগদান করেন। এছাড়া বেগম খালেদা জিয়াসহ দেশ ও জনতার কল্যাণের জন্য দোয়া করা হয়। শুক্রবার শপথ নিয়েছেন আরও ৪ উপদেষ্টা। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান। এতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বর্তমান সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে। সেই সঙ্গে সপ্তাহের মাথায় পুনর্বণ্টন করা হল উপদেষ্টাদের দপ্তর। শুক্রবার রাত ৮:৩০টার দিকে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদ উদ্দিন মাহমুদকে পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়, মুহাম্মদ ফাউজুল কবির খানকে বিদ্যুৎ, জ্বালানি মন্ত্রণালয়, সড়ক ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের দপ্তর পরিবর্তন করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে বাড়তি দায়িত্ব হিসেবে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদকে বাণিজ্য মন্ত্রণালয়ের, আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ও সংস্কৃত মন্ত্রণালয়ের, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা রিজওয়ানা হাসানকে পানিসম্পদ মন্ত্রণালয়ের, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজমকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে শুক্রবার বিকাল ৪:১০ বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। নতুন উপদেষ্টারা হলেন সাবেক সচিব মুহাম্মদ ফাউজুল কবির খান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক লে জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম। এ নিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়াল ২১ জনে। এর আগে ৩ দফায় শপথ গ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের ১৭ উপদেষ্টা। এর মধ্যে ৮ আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ ১৪ উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় ৩ উপদেষ্টা সেদিন শপথ নেননি। পরদিন শুক্রবার প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। পরে ১১ আগস্ট শপথ নেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় আর ১৩ আগস্ট শপথ নেন আরেক উপদেষ্টা ফারুকী আজম।